ড্রামার শুরুতেই আমরা আমাদের নায়িকা জিয়াকে দেখতে পাই। সে ছিল ফেমাস অ্যাক্ট্রেস ফ্যাং এর সাবস্টিটিউট, মানে মাঝে মাঝে ফ্যাং মিনের বিকল্প হিসেবে কাজ করে। আরো ভালোভাবে বোঝাতে গেলে জিয়া সবসময় ডেঞ্জারাস রোলগুলোতে ফ্যাং মিনের জায়গায় অভিনয় করত। তবে একজন সাবস্টিটিউট হয় মিডিয়ার সামনে এগুলোর জন্য সে কোনো ক্রেডিটই পেত না। এরপরে সিনেমা আমাদের ড্রামার হিরো ম্যাংকে দেখতে পাই। তাকে দেখে অনেক বেশি চিন্তিত মনে হচ্ছিল। এখানে সে বলছিল, কে সে মেয়ে যে আমাকে সবসময় বিপদ থেকে উদ্ধার করে? আমি কখনোই তার চেহারাটা দেখিনি, কিন্তু কেন জানি সবসময় আমি তাকে আমার আশেপাশে অনুভব করি। ঠিক তখনই মিস্টার ম্যাং এর অ্যাসিস্ট্যান্টের ডাকের কারণে সে জেগে ওঠে। অর্থাৎ এতক্ষণ ধরে এই সবকিছু মিস্টার ম্যাং কল্পনা করছিল। যাই হোক, এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যাংকে বলে, আজ যদি প্রেস কনফারেন্সে ফ্যাং না আসে তাহলে তো অনেক বড় ঝামেলা হয়ে যাবে। ম্যাং বলে, তুমি নিশ্চিত থাকো, সে আসবে। তার বাবা তাকে অবশ্যই কনফারেন্সে পাঠাবে। তারপর ম্যাং এবং তার অ্যাসিস্ট্যান্ট প্রেস কনফারেন্সে হাজির হয়। সেখানে তারা সবাই ফ্যাং এর আসার অপেক্ষায় ছিল। অন্যদিকে ফ্যাংকে দেখানো হয় আজ দীর্ঘ 5 বছর পর তার কারোর সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল। এদিকে আবার তার বাবার কথা মতো কনফারেন্সে না গেলেও হবে না, এই জন্য সে তার বদলে জিয়াকে কনফারেন্সে যেতে বলে। জিয়াও তাই করে। সে ছিল একজন গ্রেট মেকআপ আর্টিস্ট। মেকআপের মাধ্যমে সে নিজের চেহারা পুরোপুরি ফ্যাং এর মতো করে ফেলে, যার ফলে তাকে দেখে বোঝাই যাচ্ছিল না যে সে ফ্যাং নাকি জিয়া। যাই হোক, তারপর জিয়া ফ্যাং সেজে প্রেস কনফারেন্সে চলে আসে। এখানে ম্যাং তাকে নিজের ফিয়ান্সি হিসেবে সবার সামনে পরিচয় করিয়ে দেয়। তখনই আমরা জানতে পারি মূলত ফ্যাং এর বাবা তার সাথে মিস্টার ম্যাং এর বিয়ে ঠিক করেছিল, কিন্তু ফ্যাং অন্য একটি ছেলেকে পছন্দ করত। এদিকে কনফারেন্স শেষে ফ্যাং রূপী জিয়া আর মিস্টার ম্যাংকে কথা বলতে দেখি। এখানে জিয়া বলে, আমি তোমাকে পছন্দ করি না, শুধুমাত্র বাবার কথাই আমি এই এঙ্গেজমেন্টে রাজি হয়েছিলাম। তবে আমাদের মধ্যে তো ডিল হয়েছিল, যদি আজ কনফারেন্সে আমি তোমাকে সাহায্য করি তাহলে তুমি এই এঙ্গেজমেন্টটা ক্যান্সেল করে দিবে। সুতরাং এখনই তুমি আমার বাবাকে ফোন করে এই এঙ্গেজমেন্টটা ক্যান্সেল করো। তখন ম্যাং বলে, সে ফ্যাংকে পছন্দ করে, তাই সে নিজে এই এঙ্গেজমেন্টটা ক্যান্সেল করবে না। তখন জিয়া একটা কাঁচের টুকরো ম্যাং এর গলায় ধরে তাকে ধমকাতে থাকে এঙ্গেজমেন্টটা ক্যান্সেল করার জন্য। তখন ম্যাং বলে, আজ থেকে কয়েক বছর আগে তুমি আমাকে নতুন ভাবে বাঁচতে শিখিয়েছিলে। তোমার হাতে এখন যদি আমার মৃত্যু হয় আমি তা হাসি মুখে মেনে নিব। এখানে জিয়া যখন বুঝতে পারে যে এভাবে কাজ হবে না, তখন সে কাঁচের টুকরাটা নিজের গলায় ধরে ম্যাংকে এখান থেকে চলে যেতে বলে। তারপর ম্যাং চলে যাওয়ার পর জিয়া বলে, আমি কখনোই ভাবিনি এত বছর পর তুমি আবার আমার সামনে চলে আসবে। তখন আমরা একটি ফ্ল্যাশব্যাকে দেখতে পাই কয়েক বছর আগে একটা অ্যাক্সিডেন্টে ম্যাং এর বাবা মা দুজনেই মারা গিয়েছিল। তখন কোনো মতে মিস্টার ম্যাং বেঁচে গেলেও তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গিয়েছিল। তাই একাকিত্ব জীবন নিয়ে ম্যাং ডিপ্রেশনে পড়ে সুইসাইড করতে চেয়েছিল। আর ওই সময় জিয়া তাকে বাঁচিয়েছিল। এমনকি সে সবসময় ম্যাং এর টেক কেয়ারও করতো, তাকে আবারও নতুন করে বাঁচতে শিখিয়েছিল। কিন্তু ম্যাং এর দৃষ্টিশক্তি না থাকায় তাকে সে দেখতে পেত না। সে যখন জিয়ার নাম জিজ্ঞাসা করেছিল তখন জিয়া কিছু একটা ভেবে নিজের নাম না বলে ফ্যাং এর নাম বলে দিয়েছিল। আর এরপর থেকেই ম্যাং ফ্যাংকে পছন্দ করতে শুরু করে। আর এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়ে আবার বর্তমানে চলে আসে। দেখা যায় ম্যাং ফ্যাং এর একটা ছবি নিয়ে বলছিল, তুমি যেখানেই থাকো না কেন আমি তোমাকে ঠিকই খুঁজে বের করব। আসলে ম্যাং আগে থেকেই জেনে গিয়েছিল যে আজ ফ্যাং অন্য কোথাও চলে গিয়েছে। আর কনফারেন্সে যে ফ্যাং এসেছিল সে ছিল নকল। তবে ম্যাং সবকিছু জেনে মিথ্যা অভিনয় করেছিল যাতে সে নকল ফ্যাং এর কাছ থেকে আসল ফ্যাং এর লোকেশন জানতে পারে। পরদিন ম্যাং হঠাৎ করেই ফ্যাং সেজে থাকা জিয়ার সাথে দেখা করতে তার বাড়িতে চলে আসে। এখানে ম্যাং যখন বাড়ির ভিতরে ঢুকতে চায় তখন জিয়া বলে তার বাসা এখনো অগুছালো, তাই সে ম্যাংকে ভিতরে ঢুকতে দিতে চাইছিল না। তখন ম্যাং এক প্রকার জোর করে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। সে ভেবেছিল আজ সে নকল ফ্যাংকে হাতে নাতে ধরেই ছাড়বে। তবে জিয়া আগে থেকেই তৈরি ছিল। সে বাড়ির সব ওয়ালে ফ্যাং এর ছবি রেখে দিয়েছিল। বাড়ি দেখে মনে হচ্ছিল আসলে এটা ফ্যাং এর বাড়ি। এখানে মিস্টার ম্যাং সুযোগ খুঁজছিল যাতে এমন কোনো প্রমাণ পায় যেটার মাধ্যমে সে এই নকল ফ্যাং এর আসল পরিচয়টা সামনে নিয়ে আসতে পারে। একসময় কৌশলে ম্যাং জিয়ার মুখ থেকে মাস্কটা খুলে ফেলে আর জিয়ার আসল পরিচয়টা জেনে যায়। তারপর ম্যাং তাকে জিজ্ঞাসা করে ফ্যাং এখন কোথায় আছে। জিয়া বলে ফ্যাং কোথায় আছে এটা সে জানাবে, তবে তার জন্য কিছু সময় প্রয়োজন। সেখান থেকে চলে আসার সময় ম্যাং তার অ্যাসিস্ট্যান্টকে জিয়ার ব্যাপারে সব খোঁজ খবর নেওয়ার কথা বলে, কেননা ম্যাং এর কাছে মনে হচ্ছিল জিয়ার বয়সটা তার খুবই পরিচিত। তবে সে বুঝতে পারছিল না
জিয়া আসলে কে। এদিকে জিয়া ফ্যাংম্যানকে সবকিছু বলে দেয় যে ম্যাং তাকে ধরে ফেলেছে, যে সে নকল ফ্যাং। তবে এখানে জিয়া ফ্যাংকে নিশ্চিত থাকতে বলে, কেননা তার কাছে তাদের বিয়েটা ভাঙার আরো একটা পরিকল্পনা ছিল। তারপর জিয়া বলে ম্যাং এর কোম্পানির ফর্মালিটি হাইড করার যে কেস চলছে, যদি কোনোভাবে তার কাছ থেকে আসল ব্যাপারগুলো নিয়ে মিডিয়াতে ফাঁস করে দেওয়া হয়, তাহলে এতে তার অনেক বদনাম হয়ে যাবে, যার ফলে ফ্যাং এর সাথে তার বিয়েটাও ভেঙে যেতে পারে। জিয়ার আইডিয়া শুনে ফ্যাংও তাকে এটাই করতে বলে। তারপর জিয়া চলে যায় ম্যাং এর বাড়িতে। ম্যাং তাকে আবারও জিজ্ঞাসা করে ফ্যাং এখন কোথায় আছে। জিয়া তখন ম্যাং এর হাতে একটা নোট ধরিয়ে বলে সে তো নিজেও জানে না যে ফ্যাং এখন কোথায় আছে, তবে এই নোটের মধ্যে ফ্যাং এর পছন্দের 50টি জায়গার নাম রয়েছে। তাই জিয়া ম্যাংকে বলে এখন তুমি খুঁজে বের করো ফ্যাং এর মধ্যে কোন জায়গাটা রয়েছে। অন্যদিকে আমরা ফ্যাং ম্যাংকে একটি ছেলের সাথে দেখতে পাই। ছেলেটার নাম ছিল সং। সে ছিল ফ্যাং এর বয়ফ্রেন্ড। ফ্যাং এখানে জিয়ার জন্য অনেক বেশি চিন্তিত ছিল, যেটা দেখে সং বলে দ্রুত এখানকার কাজ শেষ করে সে ফ্যাংকে এখান থেকে নিয়ে চলে যাবে। এ বলে সে ফ্যাংকে সামলে নেয়। এদিকে জিয়া ম্যাংকে বোঝাতে থাকে তুমি পাওয়ার ইউজ করে সহজেই ফ্যাংকে খুঁজে বের করতে পারবে, তবে তুমি পাওয়ার দেখিয়ে তার মন কখনোই জয় করতে পারবে না। তাছাড়া জিয়া আরো বলে তুমি যদি রাজি থাকো তাহলে এ বিষয়ে আমি তোমাকে সাহায্য করতে পারি। ম্যাংয়ের কাছে জিয়ার আইডিয়াটা ভালো লাগে, এজন্য সে এতে রাজি হয়ে যায়। আসলে ম্যাং তো এখনো জানতো না যে সে যে মেয়েটিকে ফ্যাং মনে করে ভালোবাসে সে আসলেই ছিল জিয়া। যাই হোক, এখানে জিয়া ম্যাংকে বলে এখন তো আমরা ফ্রেন্ড, তাহলে তুমি এখন তোমার বাড়িটা আমাকে ঘুরিয়ে দেখাও। আসলে জিয়াও বাড়ি দেখার নাম করে ফর্মালিটি হাইড কেসের পেপারগুলোই খুঁজে বের করতে চাইছিল। কিছুক্ষণ পর জিয়া ম্যাং এর বাসা থেকে চলে যাচ্ছিল, কিন্তু ম্যাং তাকে আটকে নেয় আর বলে তুমি এখান থেকে যাওয়ার আগে তোমার বডি চেক করা হবে যে তুমি এখান থেকে সাথে করে কিছু একটা নিয়ে যাচ্ছ কিনা। জিয়া বলে আমার কাছে কিছুই নেই, আর তুমি এখন যেটা করতে চাচ্ছ এটা কিন্তু ইলিগেল। ম্যাং তখন বলে নিজের কাছে রেকর্ডিং প্যান লুকিয়ে রেখে অন্যের কথা রেকর্ড করা এটাও তো ইলিগেল। তারপর ম্যাং প্যানটা তাকে দিয়ে দেওয়ার জন্য বলছিল, তবে জিয়া কোনোভাবেই সেটা বের করে দিতে চাইছিল না। এজন্য ম্যাং তাকে ওয়াশরুমে নিয়ে গিয়ে তার উপর শাওয়ার অন করে দেয়। আর পানি লেগে এই প্যানটা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে জিয়া সেটা নিজের কাছ থেকে বাইরে বের করে ফেলে। সাথে সাথে ম্যাং সেটা নিয়ে নেয়। তখন জিয়া ম্যাংকে বলে রেকর্ডিং প্যানটা এখন তোমার কাছে, তাহলে আমার এখন এখান থেকে চলে যাওয়া উচিত। এবার ম্যাং বলে ফ্যাংম্যানের বাবা তোমাকে অর্থাৎ ফ্যাংকে আর আমাকে একসাথে তার সাথে ডিনার করার জন্য ডেকেছে, আর এখন যেহেতু ফ্যাং এখানে নেই তাই ফ্যাং সেজে তোমাকে আমার সাথে যেতে হবে। এসব নিয়ে কথা বলার সময় ম্যাং জিয়াকে জিজ্ঞাসা করে তোমার বয়েজের কি হয়েছে, চেহারার সাথে সাথে তোমার বয়েজটাও কি নকল নাকি। তখন জিয়া অনেকটা রেগে বলে হতে পারে, আমি তোমার ভালোবাসা ফ্যাং এর সাবস্টিটিউট, তার মানে এই না যে আমার নিজের কোনো অস্তিত্ব নেই আর এটাই আমার রিয়েল ভয়েস। তখন ফ্যাং তাকে জিজ্ঞাসা করে আমাদের কি এর আগে কখনো দেখা হয়েছিল। জিয়া তখন তাকে মিথ্যা বলে যে এর আগে তাদের কখনো দেখা হয়নি। এর পরের সিনে দেখা যায় ম্যাং এর অ্যাসিস্ট্যান্ট তাকে বলছিল যে সে জানতে পেরেছে বর্তমানে ফ্যাং এর সাথে সং নামের একটা ছেলে আছে, আর সেই এই কোম্পানির একজন এমপ্লয়ি। তাছাড়া এই ফর্মালিটি হাইড কেসের পিছনে তারও হাত রয়েছে। অ্যাসিস্ট্যান্ট আরো জানতে পারে সে নাকি জিয়ার বয়ফ্রেন্ড। এসব শুনে ম্যাং তার অ্যাসিস্ট্যান্টকে সং এর ব্যাপারে আরো খোঁজ খবর নিয়ে তাকে জানাতে বলে। যাই হোক, তারপর দেখা যায় জিয়া আর ম্যাং একসাথে ফ্যাং এর বাবার সাথে ডিনার করতে আসে। এখানে পরিবারের অন্য সদস্যরাও ছিল, কিন্তু এখানে কেউই বুঝতে পারে না যে এটা আসল ফ্যাং না। তারপর ফ্যাংম্যানের বাবা জিয়াকে ফ্যাংম্যান মনে করে তার সাথে কথা বলার জন্য একটা সাইডে নিয়ে যায়। এখানে ফ্যাংম্যানের বাবা বলে আমি তোমার সাথে ম্যাং এর বিয়ে ঠিক করে রেখেছি যাতে এই সময়ের মধ্যে তুমি ম্যাং এর কাছ থেকে কোম্পানির ইম্পর্টেন্ট ফাইলগুলো কালেক্ট করে আমাকে এনে দিতে পারো। আর তুমি এসব কি করছো? জিয়া বলে আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি, খুব দ্রুতই আমি তোমাকে সেগুলো এনে দিব। এটা বলে তখনকার মতো জিয়া ফ্যাংম্যানের বাবাকে সামলে নেয়। এদিকে ফ্যাংম্যানের বাবা ম্যাং এর বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছিল এ বিষয়ে আমরা সামনেই জানতে পারবো। তারপর দেখা যায় ফ্যাংম্যানের বাবা জিয়াকে দেখে কিছু একটা সন্দেহ হয়, এজন্য উনি জিয়ার মুখটা কাছ থেকে দেখার জন্য আসতে থাকে। তখনই সেখানে মাতাল মিং চলে আসে, যার ফলে ফ্যাংম্যানের বাবা আর জিয়ার কাছে আসে না। তারপর সে দ্রুত তাকে কাজটি কমপ্লিট করতে বলে। যাই হোক, তারপর জিয়া ম্যাংকে নিয়ে বাইরে চলে আসে। ম্যাং এর জন্য সে আজ ফ্যাংম্যানের বাবার হাতে ধরা পড়া থেকে বেঁচে গিয়েছিল। গাড়ির ভিতরে সে ম্যাংকে এবার মাতাল হওয়ার অভিনয় থামাতে বলে। তখনই ম্যাং এর অ্যাসিস্ট্যান্ট জানায় বস সত্যি সত্যি ড্রিঙ্ক করেছে, যার জন্য জিয়া এবং ম্যাং এর অ্যাসিস্ট্যান্ট ম্যাংকে তার বাসায় নামিয়ে দিতে আসে। মাতাল থাকা ম্যাং জিয়াকে ফ্যাং মনে করতে থাকে আর বলে ফ্যাং তুমি এখানে এসেছো। জিয়া বলে আমি ফ্যাং না, আমি জিয়া। ম্যাং বলে না, তুমি ফ্যাং, যার সাথে কয়েক বছর আগে আমার দেখা হয়েছিল। এসব বলতে বলতে ম্যাং জিয়াকে ফ্যাং মনে করে
তার আঙ্গুলে রিং পরিয়ে দেয়। জিয়া মনে করছিল ম্যাং মাতাল অবস্থায় থাকার জন্য এরকমটা করছে, তাই সে এখানে ম্যাংকে সত্যিটা বলে দেয় যে কয়েক বছর আগে তোমার সাথে ফ্যাংয়ের না বরং আমারই দেখা হয়েছিল। পুরো দুনিয়ার সামনে আমার নিজের পরিচয় কেউই আমাকে চিনে না, সবাই আমাকে ফ্যাংয়ের সাবস্টিটিউট বলেই চিনে। এই জন্য আমি সেদিন তোমাকে নিজের নাম না বলে ফ্যাংয়ের নাম বলেছিলাম। এসব বলার পর জিয়া যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই সং তাকে ফোন করে। এখানে সং তাকে ফোন করেছে দেখে সে বেশ খুশি হয়ে যায়। তারপর ফোনের মধ্যে সং জিয়াকে তার একটা কাজ করে দিতে বলে। সে ম্যাংয়ের বাড়ির লকার থেকে কোম্পানির গুরুত্বপূর্ণ পেপারগুলো নিয়ে তাকে দেওয়ার জন্য বলে। এটা বলেই সং ফোনটা রেখে দেয়, যা দেখে বোঝা যায় সং শুধু নিজের স্বার্থের জন্যই জিয়াকে ব্যবহার করছিল। এদিকে সং এর প্রেমে অন্ধ জিয়া কোনো কিছু না ভেবেই সং এর কথা মতো লকার থেকে পেপারগুলো নিয়ে নেয়। তারপর জিয়া পিছন ফিরতেই ম্যাংকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেয়ে পড়ে যেতে নেয়, কিন্তু তখনই ম্যাং তাকে ধরে ফেলে। আসলে ম্যাং এতক্ষণ ধরে ড্রাঙ্ক হয়ে অ্যাক্টিং করছিল যাতে সে জিয়ার আসল পরিচয়টা জানতে পারে। আর কিছুক্ষণ আগে জিয়াও নিজের মুখে স্বীকার করেছিল যে সেদিন ম্যাং এর জীবন ফ্যাং না বরং সে নিজেই বাঁচিয়েছিল। এখানে ম্যাংকে ঠিক অবস্থায় দেখে জিয়া বলে, তার মানে এতক্ষণ ধরে তুমি ফ্যাং এর লোকেশন জানার জন্য এই সবকিছু করেছো তাই না? ম্যাং তখন হাসতে হাসতে বলে, হ্যাঁ, আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি কত ভালো অ্যাক্টিং করতে পারো। তারপর ম্যাং জিয়াকে রিংটা ফেরত দিতে বলে। আসলে সে চাইছিল না জিয়া এখনই জেনে যাক যে ম্যাং তার আসল পরিচয়টা জেনে গিয়েছে। তারপর জিয়া বলে, তুমি তো এখন ফ্যানের কাছে যাচ্ছ, আমিও তোমার সাথে যাব। ম্যাং ও জিয়াকে তার সাথে নিয়ে যেতে রাজি হয়। রাস্তায় সে জিয়াকে বলে, তুমি যদি পেপার চুরি করার জন্য আমার সাথে এসে থাকো তাহলে শুনে রাখো, পেপারগুলো কিন্তু আমি সাথে করে নিয়ে আসিনি। জিয়া বলে, তুমি আমাকে কি এত বোকা মনে করো? আমি জানি এত বড় গেম তুমি এত সহজে খেলবে না। কথায় কথায় ম্যাং বলে, সংকে তোমার এত বিশ্বাস করা উচিত না। জিয়া তখন বলে, সেটা নিয়ে তোমার এত না ভাবলে হবে। তাছাড়া এই মুহূর্তে সবচেয়ে ডেঞ্জারাস মানুষ তো আমার পাশেই বসে রয়েছে। এটা শুনে ম্যাং একটু কষ্ট পায় যে এতদিন ধরে জিয়া তাকে এই চিনেছে। এই সময় গাড়িটা হঠাৎ করে খারাপ হয়ে যায়, এজন্য ম্যাং জিয়াকে নিয়ে একটি জায়গায় আসে। এখানে জিয়া বারবার জিজ্ঞাসা করতে থাকে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ম্যাং বলে, তুমি তো আমার সাথে এসেছো পেপারস গুলো চুরি করার জন্য, তাই আমি তোমার জন্য একটি সুযোগ করে দিলাম। এই বলে ম্যাং পানিতে ঝাঁপ দেয়। আসলে ম্যাং দেখতে চেয়েছিল জিয়া এখন তাকে বাঁচায় নাকি পেপারস গুলো চুরি করে এখান থেকে পালিয়ে যায়। তবে দেখা যায় জিয়া পানি থেকে ম্যাংকে বাঁচিয়ে নেয় আর অনেক চেষ্টা করে ম্যাং এর জ্ঞান ফিরিয়ে নেয়। যাই হোক, তারপর সে জিয়াকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি সে মেয়ে যার সাথে আমার কয়েক বছর আগে দেখা হয়েছিল? ম্যাং তো আগে থেকে সবটাই জানতো, তবে সে জিয়ার মুখ থেকে সত্যিটা শুনতে চাইছিল। কিন্তু জিয়া বলে, তোমাকে আর কতবার বলবো যে এর আগে আমাদের কখনো দেখা হয়নি। তার পরের সিনে দেখা যায় তারা দুজন সে হোটেলে পৌঁছে গিয়েছে যেখানে ফ্যাং ছিল। রাতে ঘুমানোর সময় ম্যাং তার সাথে করে আনা পেপারস গুলো নিয়ে ঘুমাচ্ছিল। এদিকে জিয়া সুযোগ বুঝে আরেকবার সেগুলো নেওয়ার চেষ্টা করতে থাকে। তখনই ম্যাং জেগে যায়। আসলে ম্যাং এতক্ষণ ঘুমিয়ে পড়ার অ্যাক্টিং করছিল, কারণ সে জিয়াকে তার জন্মদিনের উইশ করতে চাইছিল। ইতিমধ্যে সেখানে ম্যাং এর অ্যাসিস্ট্যান্ট কেক নিয়ে চলে আসে। জিয়া তো এতে করে অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়, কারণ সে নিজেই ভুলে গিয়েছিল যে আজকে তার জন্মদিন। এত বছর পর জিয়া নিজের জন্মদিনটা এত সুন্দরভাবে সেলিব্রেট করছিল, এই জন্য সে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে আর ম্যাংকে এই সবকিছুর জন্য ধন্যবাদ দেয়। এভাবেই তারা দুজন মিলে খুব মজা করে জিয়ার জন্মদিনটা সেলিব্রেট করে। আর ম্যাং এর অ্যাসিস্ট্যান্ট সবকিছুই ভিডিও করতে থাকে। তারপর ম্যাং জিয়াকে তার কাছে থাকা পেপারস গুলো দিয়ে দেয়, যেগুলো কোম্পানির অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল। তাছাড়া সে জানতো ডকুমেন্টে থাকা ইনফরমেশন লিক হলে কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তবে তারপরও সে এগুলো জিয়াকে দিয়ে দেয়। এর পরের সিনে দেখা যায় সং জিয়াকে কল করে। এখানে জিয়া বলে সে ম্যাং এর কাছ থেকে যে পেপারস গুলো নেওয়ার জন্য বলেছিল সেগুলো সে নিয়ে নিয়েছে। এটা শুনে সং বলে, এখনই তুমি ইনফরমেশন গুলো লিক করে দাও। এখানে জিয়া তাকে কিছু বলতেই যাবে তার আগে সং ব্যস্ততার বাহানা বলে কলটা কেটে দেয়। এতে জিয়ার কাছে অনেকটাই খারাপ লাগে। তারপর দেখা যায় জিয়া ইনফরমেশন গুলো লিক করতে গিয়েও আর করে না। এতক্ষণে ম্যাংও সেখানে চলে এসেছিল। ম্যাংকে হাসতে দেখে জিয়া বলে, এত খুশি হওয়ার কিছুই নেই। আমি এখন ইনফরমেশন লিক করছি না তার মানে এই না যে আমি কখনোই এগুলো লিক করব না। এটা বলে সে ম্যাং এর কাছে রিংটা ফেরত দিয়ে সেখান থেকে চলে যায়। তখন ম্যাং জিয়ার হাতটা ধরে বলে, চলো আমরা বাইরে একটু হাঁটতে বের হই। জিয়া তো তার সাথে যেতে চাইছিল না, তবে ম্যাং তাকে জোর করে নিয়ে যায়। এদিকে বাইরের একটি জায়গায় সং কাউকে প্রপোজাল করার জন্য সবকিছু সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছিল। জিয়া তখন সেখানে সংকে দেখে অনেক অবাক হয়। জিয়া মনে করে সং হয়তো আজ তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য না জানি এখানে চলে এসেছে, কিন্তু দেখা যায় সং সবার সামনে ফ্যাংকে বিয়ের জন্য প্রপোজাল করে। এটা দেখে জিয়া তো
অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায় আর বিশ্বাসই করতে পারছিল না সং তাকে এভাবে ধোকা দিল। এসব দেখে জিয়া সংকে গিয়ে কষিয়ে একটা থাপ্পড় মারে তাকে এভাবে ঠকানোর জন্য। আর জিয়াকে এরকম রিয়েক্ট করতে দেখে ফ্যাংয়ের আর বুঝতে বাকি থাকে না যে সং তার সাথে রিলেশনে থাকা অবস্থায় জিয়ার সাথেও রিলেশনে ছিল। এই জন্য সং এবার ফ্যাংকে বোঝাতে চেষ্টা করে যে সে জিয়াকে নয় তাকেই ভালোবাসে, কিন্তু ফ্যাং তার আর কোনো কথাই শোনে না, সে এখান থেকে চলে যায়। এদিকে জিয়াকে দেখা যায় সে সং এর কথাগুলো ভেবে অনেক বেশি কান্না করছিল। তবে সেখানে ম্যাংকে আসতে দেখে জিয়া তার কান্না থামিয়ে দেয়। ম্যাং তার সিচুয়েশনটা বুঝতে পেরে বলে সং আসলে তোমার যোগ্য নয়, এই বলে ম্যাং তাকে সান্ত্বনা দেয়। জিয়া তখন বলে সং আমার জীবনে আসার আগে তুমি যদি আসতে তাহলে অনেক ভালো হতো। এদিকে ম্যাং তো সবসময় জিয়াকেই খুঁজে বেরিয়েছে, কিন্তু জিয়াই অ্যাব্রোড থেকে আসার পর আর কখনোই ম্যাংয়ের সামনে আসেনি। এখানে জিয়া আরো বলে আমি কত বোকা ছিলাম, সং যে আমাকে এভাবে প্রতিনিয়ত ধোকা দিয়ে যাচ্ছিল আমি কখনোই তা বুঝতে পারিনি। সে তো সবসময় ফ্যাংকে ভালোবেসেছে আর আমাকে শুধুমাত্র নিজের কাজ হাসিল করার জন্য ব্যবহার করেছে। এসব বলে জিয়া অনেক কান্না করতে থাকে। ম্যাং তখন বলে সং কখনোই তোমার সৌন্দর্য দেখতে পায়নি, এতে তো তোমার কোনো দোষ নেই, তুমি আমাকে দেখো, আমার চোখে তুমি কতটা স্পেশাল। ম্যাংয়ের মুখে এই কথাটা শুনে জিয়া একটু হাসে। অন্যদিকে দেখা যায় ফ্যাং সং এর উপর রাগ করে ওই হোটেল থেকে চলে যাচ্ছিল। সং তখন তার কাছে এসে মাফ চাইতে থাকে আর বলে মানছি আমি ভুল করেছি, তবে তোমার প্রতি আমার ভালোবাসাটা সত্যিই মিথ্যে নয়। এখানে সে ফ্যাংকে আরেকটা সুযোগ দেওয়ার জন্য বলে। এতবার করে অনুরোধ করার ফলে ফ্যাং তাকে আরেকটা সুযোগ দেয়, তবে সে সংকে আর আগের মতো বিশ্বাস করতে পারে না। পরের দিন হোটেল থেকে ফেরার সময় ম্যাং দেখতে পায় জিয়া মন খারাপ করে বসে আছে। এজন্য সে গাড়ি থামিয়ে জিয়াকে নিয়ে বাইরে যায়। এখানে ম্যাং জিয়াকে বলে তোমার মনে আছে অ্যাব্রোড যাওয়ার আগে তুমি আমাকে প্রমিস করেছিলে ফিরে এসে আবার আমার সাথে দেখা করবে, তবে তুমি আর কখনোই আসোনি। জিয়া এবার অবশেষে নিজের মুখে স্বীকার করে যে যখন ম্যাংয়ের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গিয়েছিল তখন জিয়াই তার কাছে ছিল। সে আরো বলে সে নিজের আসল পরিচয় দেয়নি, কারণ সবাই তো তাকে জিয়া নয় বরং নকল ফ্যাং বলেই চিনে, এই জন্যই সে নিজের পরিচয়টা তাকে জানায়নি। ম্যাং বলে এখন থেকে তুমি অন্যের পরিচয় নয় নিজের পরিচয় বাঁচবে, তুমি হচ্ছে জিয়া আর এই পরিচয়ে তুমি তোমার জীবনের সামনের দিকে এগিয়ে যাবে। এখানে তারা কিছুক্ষণ একসাথে সময় কাটায়। কিছুক্ষণ পর ম্যাং জিয়াকে বলে তুমি কি আমাকে একটা সুযোগ দিবে তোমার জীবনটাকে আরো বেশি সুন্দর করে তোলার জন্য? উত্তরে জিয়া বলে যেদিন এখানে স্নোফল হবে সেদিন তুমি তোমার সুযোগটা পেয়ে যাবে। এ বলে জিয়া এখান থেকে চলে যায়। এদিকে বেচারা ম্যাং গাড়ির ভিতরে বসে ভাবতে থাকে এখানে তো কখনোই স্নোফল হয় না, তাহলে কি জিয়া কোনোদিনই আমাকে অ্যাকসেপ্ট করবে না? তারপর ম্যাং জিয়াকে তার বাসা পর্যন্ত এগিয়ে দেয়। এখানে জিয়া যখন নিজের বাড়িতে প্রবেশ করতে যায় তখন একজন লোক তাকে আটকে দেয়। আসলে এই বাড়িটা সং কন্ট্রাক্টে কিনে জিয়াকে থাকতে দিয়েছিল, তবে এখন সে জিয়াকে কিছু না জানিয়ে কন্ট্রাক্ট শেষ করে টাকা ফেরত নিয়ে নিয়েছিল। আর এখন বাধ্য হয়ে জিয়াকে তার জিনিসপত্র নিয়ে বাসা থেকে বের হয়ে যেতে হয়। যাওয়ার আগে সে সং এর একটা ছবিতে লাথি মেরে বাইরে ফেলে দিয়ে যায়। লোকটা তখন জিজ্ঞাসা করে তোমার বয়ফ্রেন্ডের সাথে কি তোমার ব্রেকআপ হয়ে গিয়েছে? জিয়া বলে হ্যাঁ। এ বলে সে এখান থেকে চলে যায়। তারপর দেখা যায় কোথাও যাওয়ার জায়গা না থাকায় জিয়া সমুদ্রের পাড়ে তাঁবু টাঙিয়ে থাকার ব্যবস্থা করছিল। এমনকি সে নিজেকে অনেক বেশি আনলাকিও মনে করতে থাকে, কেননা ছোটবেলাতেই তার বাবা মা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। এখন ফ্যাংও তার থেকে অনেক দূরে চলে গিয়েছে আর সং তো তাকে সেই লেভেলের ধোঁকা দিয়েছে। এসব কথা ভেবে জিয়া কান্না করতে শুরু করে। তখনই সেখানে ম্যাং চলে আসে। সে এসে জিয়াকে জড়িয়ে ধরে সামলাতে থাকে। জিয়া একটু স্বাভাবিক হওয়ার পর ম্যাং জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? জিয়া তখন তার সাথে হওয়া সব ঘটনা খুলে বলে। এসব শুনে ম্যাং বলে তুমি যেহেতু আজকে খোলা আকাশের নিচে থাকবে তাহলে আমি আজকে তোমার সাথে এখানেই থাকবো। তারপর যে কথায় কথায় আবারও সং এর কথা উঠায় আর বলে সত্যি আমি কত বোকা ছিলাম, সং এর উপর আমার একবারও সন্দেহ হয়নি। এটা শুনে ম্যাং বলে সত্যি তুমি অনেক বোকা, এজন্যই তো তুমি আমার ফিলিংসটা একবারও বুঝতে পারলে না। ম্যাংয়ের মুখে এই কথাটা শুনে জিয়া তো কি বলবে আর ভেবেই পায় না। এই কারণে সে ঘুমের বাহানা দেখিয়ে তাঁবুর ভিতরে চলে যায়। এদিকে বাইরে ভীষণ ঠান্ডা পড়ছিল, এজন্য ম্যাং তাকে আজকের রাতটা তাকে তাঁবুর ভিতরে থাকতে দেওয়ার জন্য বলে, কিন্তু জিয়াতে রাজি হয় না। সে তাকে বাইরে কোনো একটা ব্যবস্থা করে নিতে বলে। তারপর ম্যাং বাইরে যেতেই নিচ্ছিল তখনই তার পাটা স্লিপ করে জিয়ার উপরে পড়ে যায়। এখানে কিছুক্ষণ তারা চুপচাপ একে অন্যের দিকে তাকিয়ে থাকে। তারপর জিয়া ম্যাংকে তার পাশে ঘুমাতে বলে সে নিজেও ঘুমিয়ে পড়ে। সকালে জিয়া ঘুম থেকে উঠে ম্যাংকে কোথাও দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে। ম্যাং সে সময় বাইরে সানরাইজ দেখছিল। সে জিয়াকেও তার সাথে সানরাইজ দেখতে বলে। এখানে দুজনে সময়টাকে খুব ভালোভাবে উপভোগ করে। কখনো জিয়া ম্যাংয়ের ছবি তুলতে থাকে, আবার কখনো ম্যাং জিয়ার ছবি তুলতে থাকে। এভাবেই কিছু সময়
তারপর ম্যাং জিয়াকে বলে তুমি কিন্তু আমার বাসাতে থাকতে পারো। জিয়া বলে এর জন্য তোমাকে আমার কত টাকা করে দিতে হবে? ম্যাং বলে চিন্তা করো না, তোমাকে আমি 50% ডিসকাউন্ট দিব। তারপর দেখা যায় ম্যাং জিয়াকে তার বাড়িতে নিয়ে আসে। এখানে জিয়া তো ম্যাং এর এত বড় বাড়িতে ঢুকে ভাবছিল যে সে এত লাক্সারি ফ্ল্যাটের ভাড়া কত করে দিবে। ম্যাং বলে সে আগে থেকে তার থাকার ব্যবস্থা করে রেখেছে, বাকিটা সে যেন গুছিয়ে নেয়। এ বলে সে জিয়ার জিনিসপত্রগুলো নিয়ে ভিতরে চলে যায়। এর পরের সিনে দেখা যায় জিয়া টিভি অন করলে সেখানে সে ফ্যাং এর বিভিন্ন পিকচার দেখতে পায়। তখনই ফ্যাং তার সামনে এসে বলে সরি, এই ছবিগুলো আমি কালেক্ট করে রেখেছিলাম, তবে তখন আমি সত্যিটা জানতাম না, আমি এখনই এগুলো সরিয়ে ফেলছি। জিয়া বলে ঠিক আছে, সমস্যা নেই। তারপর ম্যাং টিভি অফ করার জন্য জিয়ার কাছ থেকে রিমোটটা নিতে গিয়ে তার উপরেই পড়ে যায়। এই সময় কলিং বেল বেজে উঠলে তারা দুজনে তাড়াতাড়ি করে উঠে পড়ে। এখানে জিয়া বলে এখন আবার কে আসলো? ম্যাং বলে কে আবার? নিশ্চয় আমার অ্যাসিস্ট্যান্ট। তারপর জিয়া ম্যাংকে দরজাটা খুলতে মানা করে, কেননা ম্যাং এর অ্যাসিস্ট্যান্ট যদি তাদের দুজনকে একসাথে দেখতে পায় তাহলে সে হয়তো অন্য কিছু মনে করবে। তখন ম্যাং বলে আমি দরজাটা না খুললেও সে ভিতরে চলে আসবে, কারণ সে দরজা খোলার পাসওয়ার্ডটা জানে। এই কথা শুনে জিয়ার সাথে সাথেই কম্বলের নিচে লুকিয়ে পড়ে। তখন ম্যাংও তার সাথে সেখানে লুকায়। এখানে ম্যাংকে লুকাতে দেখে জিয়া বলে তুমি এখানে কি করছো? উত্তরে ম্যাং বলে তুমি তো আমাকে হাত ধরে এখানে টেনে নিয়ে আসলে। ততক্ষণে ম্যাং এর অ্যাসিস্ট্যান্ট ম্যাংকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, আর তাদের দুজনকে এভাবে একসাথে দেখে বলে সরি বস, আমাকে ক্ষমা করবেন, আমি মনে হয় ভুল সময় এখানে চলে এসেছি। জিয়া তখন তাকে বলতে থাকে আসলে তুমি যেরকমটা ভাবছো মোটেও কিন্তু তেমন কিছুই না, আমি তো এখানে ভাড়া থাকতে শুরু করেছি। এদিকে ম্যাংও বোঝাতে শুরু করে যে তারা জাস্ট ফ্রেন্ড, কিন্তু অ্যাসিস্ট্যান্ট তো আর বোকা না, সে এতক্ষণে যা বুঝার তা বুঝে গিয়েছিল। এজন্য সে তাদের দুজনকে এখানে রেখে দ্রুত সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় অফিসের মিটিং এ ফ্যাং এর বাবা বলছিল কোম্পানির রুলস অনুযায়ী যদি কোম্পানির সিইওর বিরুদ্ধে কোনো মামলা করা হয় তাহলে ওই সিইও কে পদত্যাগ করতে হবে। আসলে ফ্যাং এর বাবা এখন ম্যাংকে পদত্যাগ করতে বলছিল। আসলে এই ফর্মালিটি হাইড কেসের পিছনে ফ্যাং আর সং এর হাত ছিল। ফ্যাং এর বাবা প্রথম থেকেই ম্যাং এর বদলে উনি নিজে এই কোম্পানির সিইও হতে চেয়েছিল, এজন্যই উনি সংকে দিয়ে ম্যাংকে মিথ্যা কেসে ফাঁসিয়েছিল, এমনকি নিজের মেয়েকে ম্যাং এর সাথে বিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করেছিল। ঠিক তখনই ম্যাং এর অ্যাসিস্ট্যান্ট এসে প্রমাণ দেখিয়ে সবাইকে সত্যিটা বলে দেয় যে ম্যাংকে কেউ ইচ্ছে করে এই কেসে ফাঁসিয়ে দিয়েছে। সেখানে বেশিরভাগ শেয়ার হোল্ডাররাই ম্যাং এর পক্ষ নিয়ে কথা বলছিল, এমনকি ফ্যাং ও ম্যাং এর পক্ষ নিয়ে কথা বলে, কারণ এটা আসল ফ্যাং ছিল না, এটা ছিল জিয়া। যাই হোক ম্যাং সেখান থেকে বের হওয়ার আগে বলে যে বা যারা এই কাজ করেছে খুব শীঘ্রই আমি তাদেরকে শাস্তি দিব। তারপর দেখা যায় ফ্যাং এর বাবা সংকে বকাবকি করছিল যে এই সামান্য কাজটা সে ঠিকভাবে করতে পারলো না, কারণ এটাই একমাত্র রাস্তা ছিল যে ফ্যাংকে ফাঁসিয়ে তিনি এই কোম্পানির সিইও হবে। অন্যদিকে দেখা যায় ম্যাং জিয়াকে একটি জায়গায় চোখ বন্ধ করে দাঁড়াতে বলেছিল। জিয়াও চোখ বন্ধ করে দাঁড়ালে হঠাৎ করে সেখানে স্নোফল হতে শুরু করে, যদিও এটা ছিল ফেক স্নোফল। এখানে ফেক স্নোফল হলো জিয়া তো এসব দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, আর অবশেষে সে ম্যাংকে অ্যাকসেপ্ট করে নেয়, যার ফলে ম্যাংও অতিমাত্রায় খুশি হয়ে জিয়াকে কিস করে বসে। তারপর তারা দুজন একসাথে স্নোফল দেখে সময়টা উপভোগ করে। পরের দিন অফিসে এমপ্লয়িটা দিয়ে একটা পার্টি ছিল। সং সেখানে ফ্যাংকে এটা বলে নিয়ে এসেছিল সে যদি এখানে না আসে তাহলে সে তার কাছে থাকা জিয়ার একটা ভিডিও ভাইরাল করে দিবে। এই পার্টিতে ম্যাং এর সাথে জিয়াও এসেছিল। একসময় সুযোগ পেয়ে ফ্যাং জিয়াকে ভিডিওর কথাটা বলে দেয়, আর এখানে তাদের মধ্যে বন্ধুত্বটা আবার আগের মতো ঠিক হয়ে যায়। পার্টিতে সং চেয়েছিল ম্যাংকে সবার সামনে অপদস্থ করতে, তবে তার আগে জিয়া তাকে অপমান করে তার গায়ে ওয়াইন ঢেলে দেয়। ম্যাংও তাই করে, তার হাতে ওয়াইনের গ্লাসগুলো ধরিয়ে দেয়। সং তো বুঝে উঠতে পারছিল না মুহূর্তের মধ্যে তার সাথে এসব কি হয়ে গেল। যাই হোক এর পরের সিনে দেখা যায় জিয়া, ফ্যাং আর ম্যাং পরিকল্পনা করছিল কিভাবে সং এর কাছ থেকে জিয়ার ভিডিওটা নেওয়া যায়। পরিকল্পনা মতো ম্যাং একসময় সংকে মেরে চেয়ারের সাথে বেঁধে ফেলে। সং দেখতে পায় ফ্যাং তাদের সাথে মিলে গিয়েছে। তারপর সে ফ্যাংকে তাকে ছেড়ে দেওয়ার জন্য বলে, আর নিজের মুখে স্বীকার করে যে ম্যাংকে ফাঁসানোর জন্যই সে শুধুমাত্র এই সবকিছু ফ্যাং এর বাবার সাথে মিলে করেছিল। তখন জিয়া বলে এসব কিছু না হয় তুমি ফ্যাং এর বাবার কথাই করেছিলে, তাহলে আমার ভিডিওটা তুমি কার কথাই করেছিলে? সং তখন বলে বেশ, তাহলে তোমরা নিজেরাই ভিডিওটা দেখে নাও। দেখা যায় সেখানে জিয়ার কোনো ভিডিও ছিল না, শুধুমাত্র একটা বিড়ালের ছবি ছিল। আসলে সং ফ্যাংকে মিথ্যা কথা বলেছিল যাতে করে সে তার সাথে ফ্যাংকে পার্টিতে নিয়ে আসতে পারে, যা দেখে ফ্যাং এবার বুঝতে পারে যে সং সত্যি তাকে অনেক বেশি ভালোবাসে, আর সে শুধুমাত্র ফ্যাংকে পাওয়ার জন্যই তার বাবার সাথে মিলে এই সবকিছু করেছিল। কিন্তু তারপরেও সে অপরাধ করেছে, এই জন্য তাকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হয়। তারপর আমাদেরকে কয়েক মাসের পরের সিন দেখানো হয়। এখন জিয়া একজন ফেমাস অ্যাক্ট্রেস হয়ে গিয়েছিল, আর তার সাথে ম্যাং এর সম্পর্ক
সম্পর্কটা এখন আরো বেশি স্ট্রং হয়েছে। তারপর একদিন ম্যাং জিয়াকে বেলুনের মধ্যে করে রিং এনে বিয়ের জন্য প্রপোজাল করে। তবে জিয়া তো জানতো না যে বেলুনের মধ্যে রিং ছিল, এজন্য সে বেলুনটা উড়িয়ে দেয়। ম্যাং তখন বলে, এটা তুমি কি করলে? এই বেলুনের মধ্যে ডায়মন্ডের রিং ছিল, যেটা দিয়ে আমি তোমাকে প্রপোজাল করতে চেয়েছিলাম। আর এখন এই কথা শুনে দুজনে মিলে বেলুনটা ধরার জন্য দৌড়াতে শুরু করে। তবে তারা সেটা আর ধরতে পারে না। এজন্য জিয়া বলে, বেলুনের সাথে সাথে রিংটা তো চলে গেল, কিন্তু আমি তোমার প্রপোজালে রাজি আছি, চলো আজই আমরা বিয়ে করে ফেলি। জিয়ার মুখে এই কথাটা শুনে ম্যাং তো অনেক বেশি খুশি হয়ে যায়, আর তারা দুজন এক হয়ে যায়। তাদের এক হওয়ার মধ্য দিয়ে